আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন দীর্ঘ ২ বছরের অধিক সময় যাবৎ চলমান হামাস ইসরায়েল সংঘাতের বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকা বর্তমানে একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একদিকে যেমন ইসরায়েলি বর্বরচিত বিমান হামলা ও স্থল হামলায় প্রতিদিন প্রতিনিয়ত শত শত মানুষ নিহত হচ্ছে, ঠিক তার বিপরীতে তীব্র খাদ্য এবং পানি সংকটে দেখা দিয়েছে তীব্র মানবিক বিপর্যয়। যে বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে গাজা উপত্যকা বর্তমানে এ যাবৎকালের সবচাইতে বড় মানব সৃষ্ট দুর্ভিক্ষের কবলে পড়েছে। কেননা ইতিমধ্যেই তীব্র খাদ্য সংকটে বয়োজ্যেষ্ঠ এবং ছোট যে শিশুরা রয়েছেন তারা কিন্তু গণহারে ক্ষুধার যন্ত্রণায় নিজের প্রাণ হারাচ্ছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গাজার পরিস্থিতি যখন ধীরে ধীরে অবনতি হচ্ছে তখন কিন্তু বিশ্ব সম্প্রদায়ের চাপে পড়ে হলেও গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস কিন্তু ইসরায়েলের সাথে নতুন করে শান্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব অনুসারে কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় ইতিমধ্যেই আলোচনার প্রথম ধাপ সম্পূর্ণ করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েল কিন্তু সর্বাত্মক সহযোগিতা করবে। আর এটা কিন্তু শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বন্ধুরা, বয়স বাড়ার সাথে সাথে মানুষ যেমন পরিপক্ক হয় এবং মানুষ যেমন ধীরে ধীরে নিজের ভুলগুলো শুধরে নিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, তবে এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টো চিত্র শয়তানের ক্ষেত্রে। কারণ বয়স বাড়ার সাথে সাথে শয়তান কিন্তু ভালো হয় না। বয়স বাড়ার সাথে সাথে শয়তানের কিন্তু শয়তানি বুদ্ধি বৃদ্ধি পায়। যে বিষয়টিকে কেন্দ্র করে হলফ করেই বলা যায় বয়স বাড়ার সাথে সাথে শয়তান কিন্তু আরো বড় শয়তানে পরিণত হয়। ঠিক যেমনটা ইসরায়েল করছে, ঠিক যেমনটা ইসরায়েল হয়েছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে বিষয়টি যদি আমি আরো ক্লিয়ার করে বলি তাহলে আপনাদের বুঝতে হয়তো আরো সুবিধা হবে। তো 31শে আগস্ট স্পেনের বন্দরনগরী বার্সেলোনা থেকে গ্লোবাল সমুদ নামক একটি নৌবহর গাজা উপত্যকার মানুষের সাহায্যের উদ্দেশ্যে কিন্তু জরুরি পণ্য, খাদ্য সহ ঔষধের মতো অত্যন্ত জরুরি যেসব পণ্য রয়েছে সেই সব পণ্য নিয়ে গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা করে। তবে এই নৌবহরটি গাজা উপত্যকা অবধি পৌঁছাতে পৌঁছাতে তিউনেশিয়া, তুরস্ক সহ আরো বেশ কয়েকটি ইউরোপীয় অঞ্চলের যেই দেশ রয়েছে সেই সকল দেশ থেকেও কিন্তু বেশ কিছু ত্রাণবাহী জাহাজ এই বহরে যুক্ত হয়, যার ফলে জাহাজের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 44টি। বন্ধুরা, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই জাহাজে প্রায় 500-র অধিক সাধারণ মানুষ ছিল, আর এর মধ্যে অধিকাংশই ছিল পরিবেশবাদী কর্মী, আইনজীবী, সংসদ সদস্য সহ ইউরোপীয় বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, এছাড়াও বহু স্বেচ্ছাসেবক সংগঠনের সাধারণ কর্মীরা। বন্ধুরা, আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল গত 1 অক্টোবর বুধবার গ্লোবাল সমুদ ফ্লোটিলার 40টি জাহাজের মধ্যে সবগুলো জাহাজই কিন্তু তুরস্কের বন্দর থেকে রওনা দিয়ে তুরস্কের যে জলসীমা রয়েছে তা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় চলে গেছে। এক্ষেত্রে তুরস্কের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল, মানে তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইয়েপ এরদোগান তিনি তার এক বক্তব্যে বলেছিলেন গ্লোবাল সমুদের এই যে জাহাজ বহর রয়েছে বা নৌবহর রয়েছে এই নৌবহরটিকে আন্তর্জাতিক জলসীমা অবধি পৌঁছে দিতে নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে তুরস্কের তৈরি অত্যন্ত শক্তিশালী বাইরাক্তার TB2 যেই ড্রোন রয়েছে সেই ড্রোনের পাহারায় আন্তর্জাতিক জলসীমা অবধি এই ফ্লোটিলাকে পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ, তুরস্কের পক্ষ থেকে কিন্তু সেটা করে দেখানো হয়েছে। তুরস্কের ড্রোনগুলো কিন্তু সর্বাত্মক নিরাপত্তার মাধ্যমে কোনো ধরনের সংঘাত বা ব্যাঘাত ঘটানো ছাড়াই কিন্তু আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে দেয় এই গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে। বন্ধুরা, সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত, আর মধ্যরাতে বা শেষ রাতে গ্লোবাল সমুদ ফ্লোটিলার জাহাজগুলো এই 31 দিনের যে জার্নি রয়েছে এই জার্নির সবচাইতে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই জার্নির বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গতকাল বৃহস্পতিবার সকাল নাগাদ গাজা উপত্যকা এবং ইসরায়েলের যে সমুদ্র সীমা রয়েছে সেই সমুদ্র সীমার পার্শ্ববর্তী যেই অঞ্চল, মানে আন্তর্জাতিক
সমুদ্র সীমা, সেখানে কিন্তু এই ফ্লোটিলার জাহাজগুলো প্রবেশ করার সাথে সাথেই ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি নেভি তাদের কাছে থাকা সর্বাধুনিক প্রযুক্তি মানে জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লোটিলার যেই জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা রয়েছিল সেই যোগাযোগ ব্যবস্থাকে কিন্তু সরাসরি জ্যাম করে ফেলে। এর মাধ্যমে সম্পূর্ণ বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলে গ্লোবাল সমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে ইসরায়েলি কর্তৃপক্ষ। এমতো অবস্থায় বিশ্বের বহু দেশ এখনো অবধি অভিযোগ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক জলসীমা থেকে যেইভাবে গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে পুরো বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে নিজস্ব জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে, এটা কিন্তু সরাসরি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তবে এক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে হামাস এবং ইসরায়েলের যে চলমান সংঘাত রয়েছে এই সংঘাতের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকার যে সমুদ্র সীমা রয়েছে সেই সমুদ্র সীমায় ইসরায়েল যেহেতু পূর্ব থেকেই নিষেধাজ্ঞা বা অবরোধ আরোপ করে রেখেছিল নৌ চলাচলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই গ্লোবাল ফ্লোটিলা এই অঞ্চলে প্রবেশ করতে চেয়ে সরাসরি সেই নেভাল ব্লক ভাঙার চেষ্টা করেছে। তাই ইসরায়েলি কর্তৃপক্ষ বাধ্য হয়ে যথাযথ আইনি ভিত্তিতেই কিন্তু এই গ্লোবাল ফ্লোটিলার যে জাহাজগুলো রয়েছে তাদেরকে আটক করেছে। এখন দেখুন, এই যে জাহাজ আটক করা, এই জাহাজ আটক করার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত করেছেন তারা গ্লোবাল ফ্লোটিলার সবগুলো জাহাজই ইতিমধ্যে আটক করেছে। তবে একটি জাহাজ ব্যতীত, যেই জাহাজটি এখনো অবধি আটক করা হয়নি, কারণ জাহাজটি অভ্যন্তরীণ ত্রুটির কারণে আন্তর্জাতিক জলসীমায় এখনো রয়ে গেছে। তাই ইসরায়েলি কর্তৃপক্ষ এই জাহাজটিকে এখনো আটক করেনি। এখন দেখুন, ইসরায়েলি নেভি এই জাহাজগুলোকে আটক করে তাদের যে সমুদ্র বন্দর রয়েছে হাইফা বন্দর এবং আশকেলন বন্দর, পাশাপাশি যেই আশদোদ বন্দর রয়েছে সেই আশদোদ বন্দরে কিন্তু এই জাহাজগুলোকে নিয়ে গেছে। এমত অবস্থায় ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এই গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা যত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ইতিমধ্যেই ওইসব দেশের সাথে দ্রুত সময়ের মধ্যে আলোচনা শেষ করবে এবং ক্ষেত্র বিশেষে ইতিমধ্যেই বহু দেশের সাথে আলোচনা সম্পন্ন করেছে। তো বন্ধুরা, আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বের দেশগুলো যখন গাজা উপত্যকায় হামলার বিষয়টিকে কেন্দ্র করে নীরবে নিভৃতে মুখে কুলু পেটে বসে আছে, তখন ইউরোপের নন মুসলিম যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাধারণ মানুষরা যখন নিজস্ব উদ্যোগে নিজেদের জীবন বাজি রেখে এই গাজা উপত্যকার নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে সহযোগিতা করতে এগিয়ে এসে দীর্ঘ ৩১ দিনের প্রচেষ্টার শেষ হয় ইসরায়েলের এমন বর্বরচিত হস্তক্ষেপের মাধ্যমে, যা ছিল কিন্তু গাজা উপত্যকার নির্যাতিত নিপীড়িত এবং অনাহারে থাকা হাজারো মানুষের জন্য সর্বশেষ আধারের মধ্যে আলোর মতো। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, এই যে গ্লোবাল সমুদ্রের যে নন মুসলিম দেশগুলোর সাধারণ মানুষরা ৩১ দিনের অক্লান্ত পরিশ্রম এবং জার্নির ফল ইসরায়েল যেভাবে ব্লিন করে দিয়েছে, তাতেও কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু কোনোভাবেই আশাহত হয়নি, কারণ তারা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। তারা গাজা উপত্যকার মানুষের জন্য নিজেদের জীবন বাজি রেখে তারা সর্বাত্মক প্রচেষ্টা করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বর্তমান বিশ্বের যে সাধারণ নাগরিকরা রয়েছেন এবং যারা শান্তিপ্রিয় মানুষ রয়েছেন তারা কিন্তু এই ফ্লোটিলার যে সাহসী যাত্রীরা রয়েছিলেন তাদের কিন্তু ব্যাপক প্রশংসা করছেন। বন্ধুরা, পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, এমন অবস্থায় আরব বিশ্বের দেশগুলো সহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশই কিন্তু ইসরায়েলের নিন্দা করছে। পাশাপাশি পূর্বে সেই আগের আচরণের অনুযায়ী মিডিয়ার সামনে বসে আশ্বাস প্রশ্বাস আর দীর্ঘশ্বাস ছাড়া কিন্তু এই গাজা উপত্যকার মানুষের জন্য কোনো ধরনের ত্যাগ করার কোনো প্রয়াসই তারা দেখায়নি। তো বন্ধুরা, গাজা উপত্যকার মানুষকে সহযোগিতা করতে এই যে নন মুসলিম দেশগুলোর সাধারণ মানুষগুলোর বিশাল আত্মত্যাগ এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মুখে কুলু পেটে থাকা, পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষের এমন ভয়াবহ হস্তক্ষেপ, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।